হাই গাইস, পডকাস্ট বেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে খুবই গুণীমানী, নামি দামি সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী শ্রী তারক দাস মহাশয়। সবার প্রথমে নমস্কার স্যার, কেমন আছেন? একদম। সমাজ সেবা করবেন এটা কিভাবে মাথায় আসলো, কোথা থেকে শুরু হয়েছিল জানি এটা একটু যদি আমাদের বলেন। সমাজ সেবা করা খুব কঠিন ব্যাপার। সমাজ সেবা কখনো কোনো পরিকল্পনা নিয়ে হয় না, পরিস্থিতি অবস্থা করে দেয়। একদম। সমাজ সেবার ব্যাপারটা হচ্ছে ছোটবেলার থেকেই প্রত্যেকটা মানুষের কিছু মানুষের কিছু করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, এটা যদি উপলব্ধি হয় তাহলেই করা যায়। এটা কোনো অনুষ্ঠান করে এটা হয় না, পরিকল্পনা করে দিনক্ষণ দেখে আমি কাজ করব। চলতে গেলে কাজ করতে হয়। এটা সাধারণ নাগরিক হিসাবে তার দায়বদ্ধতা যে বোধ করে, যে দায় নেয় তারই দায়িত্ব আসে। একদম। যে দায় নেবে তারই তো দায়িত্ব আসে। সুতরাং একটা রাস্তায় কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, অজস্র মানুষ দেখে চলে যায়, কোনো একটা মানুষ সেটাকে উদ্ধার করে। তা এটা তো পরিস্থিতি বলে দেয় না। সেটাই। তেমনি আমাকেও পরিস্থিতি বলে দেয়নি যে অমুক দিন থেকে কাজ করবে, অমুক দিন থেকে তুমি সেবামূলক কাজ করবেন। এটা কারো নির্দেশ বা আদেশে হয় না, এটা মন থেকে করতে হয়, হৃদয় থেকে করতে হয়। একটা জিনিস হচ্ছে, আমার ছোটবেলার থেকেই আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখন তো এত ইংলিশ মিডিয়াম, আইসিএসসি, সিবিএসসি বোর্ডের এত হয়নি। তখন আমরা পাড়ার যে সমস্ত প্রাইমারি স্কুল, ওই সমস্ত জায়গায় সবাই পড়াশোনা করত। আমিও পড়তাম একটা প্রাইমারি স্কুলে। কিন্তু তখন থেকে আমি যখন ক্লাস 3-4-এ পড়ি, তখন থেকে আমি পাড়ায় স্পোর্টস করতাম। ওকে। বাচ্চাদের নিয়ে কোনো পেন, কাঠ, পেন্সিল, খাতা, এই সমস্ত প্রাইজ। তারপরে ব্যাপারটা হচ্ছে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমাদের যে স্কুলটা 12তলা, নোনা 12তলা, অনেক স্কুলে স্পোর্টস হতো প্রাইমারি, কিন্তু আমাদের স্কুলটা এত দরিদ্র শ্রেণীর মানুষ, গরিব মানুষের বা গরিব স্টুডেন্ট ছিল, যার জন্য আমাদের স্কুলে স্পোর্টস হতো না। আমাদের তখন আমার স্কুলের মাসে 10 পয়সা করে বেঞ্চি ভাড়া। মানে আমি যে বেঞ্চিতে স্কুলে বসবো তার ভাড়া বাবদ মাসে 10 পয়সা করে। ওকে। তাহলে 12 মাসে 1 টাকা 20 পয়সা। এই 12 মাসে 1 টাকা 20 পয়সা না দিতে পারার জন্য রেজাল্ট নিতে পারতাম না। এবং এখনো তখন স্কুলে সরকারি বই দেওয়া হতো, 1 2 3 4 5 তাহলে বই কেনার ঝামেলাটা খুব কম ছিল। তাহলে আস্তে আস্তে যখন হাই স্কুলে যাবে,
তখন বই কিনতে হতো। তা সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে সব স্কুলে স্পোর্টস হবে, সব স্কুলে স্পোর্টস হয়, আমাদের স্কুলে হয় না। আমি তখন উদ্যোগ নিয়ে স্কুলে 10 পয়সা করে চাঁদা নিয়ে স্পোর্টস করলাম। এবং যখন আমি এই 10 পয়সা করে চাঁদা তুলে একটা মানে স্পোর্টস করার মতন পরিবেশ তৈরি করলাম, তখন আমাদের তৎকালীন যে সমস্ত টিচাররা ছিলেন, তখনকার টিচাররা খুব ভালো টিচার, ভালো মনের, ভালো বলতে ভালো মনের, সব সময় ছাত্রদের সঙ্গে ছাত্রীদের সঙ্গে যোগাযোগ, ভালো খারাপ সব কিছুর সঙ্গে তারা যুক্ত হতো। পরবর্তী সময় সেই সমস্ত টিচাররাও তার সঙ্গে যুক্ত হয়েছে। আমি যখন একটু বড় হলাম, যখন সবে হাই স্কুলে পড়তে গেলাম, তখন আমি ফুটবল, ক্রিকেট, তখন সিঙ্গেল উইকেট, ডবল উইকেট খেলা হতো। এবং ফুটবলটা তখন 4-6, 4-8, 4-10 এই মাপের ফুটবল খুব প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে হতো। সেইগুলোকে আমি অর্গানাইজ করতাম। আমি 4-6 অর্গানাইজ করেছি যখন আমরা, আমাদেরই এক বন্ধু ভাইয়া, ও আমাদের যে সমস্ত বন্ধু ছিল তাদের থেকে একটু অবস্থা ভালো ছিল। ওদের পরিবারটাও বলিষ্ঠ পরিবার, সিনা বাড়ি, তাপস সিনা, খুব গুণী ছেলে ছিল, ভালো আঁকতেন, ভালো খেলতেন, কাগজের ঠাকুর বানাতে পারতেন, শালপাতার সরস্বতী ঠাকুর কাগজের বিভিন্ন বানাতেন। ওদের বাড়িতে আমাদের আড্ডা ছিল। তখন ওদের বাড়িতে একটা বড় কুকুর ছিল, ওদের বাড়িতে টেবিল টেনিস বোর্ড ছিল, খেলাধুলার জিনিস ওদের কাছে ছিল, এই খেলতাম। ওই কুকুরটা মারা গেল, যে কুকুরটা ওদের বাড়িতে পুষত, ওর নাম ছিল পপি। আমরা পপি স্মৃতি চ্যালেঞ্জ হিল 4-6 প্রথম উদ্যোগ নিয়ে ফুটবল টুর্নামেন্ট করেছি। কুকুরের স্মৃতিতে, কুকুরের স্মৃতিতে। তখন আমি প্রাইমারি 4-এ পড়ি। তারপরে বহু টুর্নামেন্ট, বহু খেলা, বহু বৃক্ষরোপণ থেকে শুরু করে বহু সামাজিক কাজ যাকে বলে, সেইগুলো করার ইচ্ছা আস্তে আস্তে, ইচ্ছা চাহিদা এইগুলো বাড়ল। ভালো লাগে, ভালো লাগতো। যেমন আমাদের পাড়া, তখন তো এত লাইট, এত হাইমাস্ট এলইডি ল্যাম্প ছিল না, তখন বেশিরভাগ জায়গায় ছিল অন্ধকার, আর ওই 60 পাওয়ারের একটা বাল্ব জ্বলতো যেই সমস্ত পোস্টে ছিল। তা আমি যখন আমার পাড়া মধ্যনোনা চন্দনপুকুর অধিবাসী বৃন্দের দায়িত্ব নিলাম, আমি যখন সেক্রেটারি হলাম, তখন আমি সেক্রেটারি হওয়ার পরে আমি পাড়ায় দুর্গাপুজোর থেকে যে টাকা সেভিংস হতো, সেটা দিয়ে বিভিন্ন বাইল এনে লাইট লাগিয়েছে। প্রত্যেক বছরে 10টা, 20টা, 15টা করে লাগাতাম। এবং আমার একটা উপলব্ধি ছিল যে বছরে খালি একটা পুজোর করেই শেষ করা যাবে না। আমি
ব্যারাকপুরে যদি ইতিহাস জানা যায়, আমি প্রথম রক্তদান শিবিরের সঙ্গে স্বাস্থ্য মেলা, যেই জিনিস আজকে অনেকে বলে স্বাস্থ্য মেলা, সেই সময় আমি স্বাস্থ্য মেলা করতাম প্রত্যেক বছর। এবং সেটা হচ্ছে মূলত শেখর ঘোষ, ক্যাপ্টেন শেখর ঘোষ কার্গিলে মারা যাওয়ার পরে আমরা দীর্ঘদিন ধরে এই রক্তদান স্বাস্থ্য মেলা করেছি, এই মধ্যনালার নাম। তারপরে আমাদের একটা সার্বিক সাংস্কৃতিক পরিষদ তৈরি করেছিল, যেখানে একটা সময় রাজনৈতিক অ্যালার্জি ছিল। তার স্বাভাবিক কারণেই আমি ডানপন্থা রাজনীতি আমরা যারা করতাম তাদেরকে একটু সাইড করতে যেতাম। তা আমার উপলব্ধি হয়েছিল যে কেন আমরা সাইডে থাকবো, আমরা রাজনৈতিকভাবে আমাদের ক্ষমতা নেই, আমরা সামর্থ্য নেই, পেরে উঠবো না, ঠিক আছে, কিন্তু সামাজিকভাবে আমরা কিছু করতে পারবো না, এটা কে বলেছে? তখন আমরা সার্বিক সাংস্কৃতিক পরিষদ গঠন করেছিলাম। সেখানে বিভিন্ন শিক্ষকরা ছিল, সন্তোষ বাগচি, তারপরে সন্তোষ বাবু, বৈশ্যবাবু, এরকম বিভিন্ন লোককে ডেকে এবং বিভিন্ন লোককে সমবেত করে, এবং এটা সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় একসঙ্গে কোথাও 2-3টে স্কুল, 2-3টে জায়গায়, কোথাও আঁকা প্রতিযোগিতা হচ্ছে, কোথাও আবৃত্তি হচ্ছে, কোথাও সঙ্গীত হচ্ছে, কোথাও বা ডিবেট হচ্ছে। বিভিন্ন রকম ভাবে এই কাজ আমি করি। যেরকম আমার একটা সময় মনে হয়েছিল যে এই পুকুর পাড়গুলো, পুকুর এক হচ্ছে, এখন যেরকম পুকুর বোঝাই হয়ে যাচ্ছে, তখন একটা সমস্যা ছিল, পুকুরগুলো পাড় ভেঙে দিত, রাস্তার পাড় ভেঙে পড়ে যেত। যদি আজ থেকে 20-25 বছর আগের কথা বল, তখন আমার মনে হয়েছিল যে আমরা পাড় দিয়ে গাছ লাগিয়ে দিই না, তাহলে দুটো কাজ হবে। একটা কাজ কি হবে, পুকুরের পাড় আটকাবে, গাছের মাধ্যমে ভালো আটকাবে। 2, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা ভালো থাকে। এবং আমাদের এখানে একটা মাতৃসদন হাসপাতাল আছে, ওইখানে বেশিরভাগই যে ডেলিভারি কেস গুলো হয় মাতৃসদন, ওর একটা ইতিহাস আছে। তা আমার মনে হয়েছিল যে ওই মাতৃসদন হাসপাতালে গিয়েও আমি বকুল ফুলের গাছ লাগিয়ে দিয়েছি। যে একটা হাসপাতালে ঢুকলে যে একটা স্মেল, মেডিসিনের একটা গন্ধ ভালো লাগে না, একদম, তার থেকে একটা যদি বকুল ফুলের গাছ হয়, বকুল ফুলের যে গন্ধ, যে সুগন্ধ, সেটা ভালো লাগবে যারা পেশেন্ট তাদেরকে। তো এইরকম ভাবেই আমি আমার কাজ আমি করি। এটা এখন সমাজসেবিক মানে কি, যার কোনো রাজনৈতিকভাবে কোনো পোস্ট থাকে না, সেই সমাজসেবিক একটা পোস্ট থাকে। যে দেখবে রাজনৈতিকভাবে বা কোনো পলিটিক্যালি যখন যার কোনো পোস্ট থাকবে না, তাকে বলে দেবে যে অমুক সমাজসেবিক। আমি সমাজসেবিক কাকে বলে,
তার বিশ্লেষণ জানি না, তার ব্যাখ্যা জানি না, সেটা জানতেও চাই না। আমি জানি আমার ভালো লাগে, আমি কাজ করি। আমি খুব গর্বিত যে আমি যেই ওয়ার্ডটায় থাকি সেই ওয়ার্ডটায় দুটো লাইব্রেরি, একদম। এবং দুটো লাইব্রেরি ধ্বংসের মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজকে আবার আমি গর্ব করে বলতে পারি যে বাংলায় যখন লাইব্রেরি বা লাইব্রেরির অবস্থাগুলো যখন খুব খারাপ, যেরকম পঞ্চানন পাঠাগার, আনন্দপুরী পাঠাগার, জিমনেশিয়ান পাঠাগার, তারপরে আপনারা জানেন রহরা একটা আছে, এরকম বহু পাঠাগার আছে, আমাদের মনিরামপুর আছে, সবগুলোই কিন্তু বন্ধে বা খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলছে। কিন্তু আমার একটা উপলব্ধি হয়েছিল যে এই পাঠাগারগুলো যদি চালাতে হয় তাহলে খালি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে। একদম। একটা জিনিস উপলব্ধি করতে হবে, আমি বলি, অনেকে বলে এত পাঠক কম কেন? আচ্ছা, আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আমার লাইব্রেরিয়ান সমীর বিশ্বাসকে, যে কত পার্সেন্ট লোক এখনো দেশের, রাষ্ট্রের বা রাজ্যের কত পার্সেন্ট লোক সুশিক্ষিত, যেটাকে সুশিক্ষিত বলা হয়। আমি বিতর্কে যাব না। তাহলে পড়াশোনাটা তো সবার জন্য না। তুমি দেখবে প্রাইমারি স্কুলে দেখবে যত পার্সেন্টেজ পড়াশোনা করে, হাই স্কুলে গেলে কমতে থাকে, গ্র্যাজুয়েশনে গেলে, হায়ার এডুকেশনে গেলে আরো কমতে থাকে। একদম। তেমনি লাইব্রেরি কিন্তু সবার বা সর্বস্তরের লোকের জন্য নয়। এর জন্য যে পাঠক কম আসছে, এর জন্য লাইব্রেরি হতাশা হওয়ার কিছু নেই। কেন আমি গুনতিতে অনেক পাঠক আনলাম? আমি বলছিলাম আমাদের লাইব্রেরির চাঁদা হচ্ছে 20 টাকা। আমার একটা বইয়ের দাম এখন 1000 টাকা, 1200 টাকা। একদম। তাহলে একটা মানুষ যদি এই 20 টাকার বিনিময় যদি একটা 500 বা 700 টাকার বই দিতে ভুলে যায় বা রেখে দেয় বা না আসে, একটা বই যদি ব্লক হয়ে যায়, তাহলে লাইব্রেরির ক্ষতি। এইভাবে বুঝতে হবে, এইভাবে উপলব্ধি করতে হবে। তবুও আমি বলবো সারা ভালো, বহু মানুষের উৎসাহ আছে। এর জন্য যেটা বলছিলাম, কনসেপ্ট কিছু চেঞ্জ করতে হবে। একটা সময় ছিল যে আমার মারা বা ঠাকুমারা দেখবে তারা রান্নার পরে, কাজের পরে একটা রেডিও চালিয়ে, তখনকার সময় বড়লিনের সংসার বা বিভিন্ন অনুষ্ঠান চালিয়ে বা বিভিন্ন নাটক হতো, বিভিন্ন গান হতো, সেই রেডিও চালিয়ে শুনতো। এবং কোনো সময় সোয়েটার বানাতো শীতের সময়, কোনো সময় গায়ে দেওয়ার কাঁথা বানাতো, কোনো সময় বালিশের ওয়ার তৈরি করত,
আজকে এই জেনারেশন কিন্তু দেখবে না, মানে খুব কম দেখা যায় যে বাড়ির মারা, বোনরা, দিদিরা সোয়েটার বানাচ্ছে। একদম। কেন? এটা জন্য কোনো ব্যাপার না, এটা হচ্ছে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে। তখন কি করতো? গল্পের বই পড়তো, ছেলে মেয়েরা কি করতো, সেই সময় শুকতারা বেরোতো, বেতালের গল্প, তারপরে এরকম বিভিন্ন রকম ছোট ছোট বহু বই বেরোতো, ডিটেকটিভ বই, ভূতের বই পড়া। এবং তখন দেখবে যে পুজোর সময় পুজোর সংখ্যা কবে বেরোবে, মানুষ কেনার জন্য যে পুজোর সংখ্যা বেরোবে, ফার্স্ট কে কিনবে। কিন্তু আজকে একটা মোবাইল সারা পৃথিবীকে হাতের মুঠে দিয়ে দিয়েছে। একদম, সবকিছু মোবাইল। সুতরাং কিছুটা হলেও এটা ঘাটতি বা ভাটা পড়েছে। কিন্তু এর জন্য আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে করি যে এর জন্য চিন্তিত হওয়ার কারণ নেই। কেন? বই বই। আমি একটা পেপার পড়বো রাস্তায়, সেই পেপারটা, বা বাড়িতে পেপার কিনবো, পেপার কেনার সংখ্যাও কমে গেছে আমার মনে হয়, অনেক বাড়িতেই এখন পেপার রাখে। পেপার পড়বো, পড়ার পরে ওই পেপারটা 1 মাস 2 মাস বা বছরে একবার বিক্রি করে দেবো। কিন্তু একটা বই, একটা পেপার হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, কিন্তু একটা বই ইউজ অ্যান্ড থ্রো নয়। একটা বই ইউজ অ্যান্ড থ্রো নয়। আবার এটাকে যদি তুমি উল্টে বলো, ট্রেনে মুড়ি খাওয়ার পরে যদি 2 টাকা 5 টাকার মুড়ি কেনো, মুড়ি খাওয়ার পরে যে ঠোঙাটা, ওই ঠোঙাটার মধ্যেও এরকম কোনো একটা লেখা পেয়ে যেতে পারো, এটা তোমার জীবন যুদ্ধে প্রয়োজন হতে পারে। তাই এইসব হচ্ছে বিতর্কের বিষয়। সর্বোপরি আমি এইটুকুই বলবো যে প্রত্যেকটা মানুষের জীবন ধারণ করার সাথে সাথে প্রত্যেকটা মানুষের দায় এবং দায়িত্ব আছে সমাজের প্রতি। নাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে। খালি যদি আমি দিনের শেষে আমার রোজগার কি হবে, আমি কি খাবো, কিভাবে ভালো থাকবো, পরিবেশ যদি ভালো না থাকে, পরিস্থিতি যদি ভালো না থাকে, তাহলে তুমি সুখে থাকবে না। পাশের প্রত্যেকটা বাড়ি যখন খাওয়ার জন্য যদি হাহাকার থাকে, খেতে পাচ্ছে না, তোমার বাড়িতে খাবার আছে পর্যাপ্ত, তুমি কিন্তু শান্তিতে খেতে পারবে না। সুতরাং তার প্রতি তোমাদের দায়িত্ব, সমাজের, তোমাদের, আমাদের, সার্বিকভাবে সবারই দায়িত্ববদ্ধ। মেনলি মানুষের মধ্যে মানুষত্ব বোধটাকে জাগাতে হবে, মধ্যে মানুষের বোধটা থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা। দ্বিতীয় কথা যেটা, ধরো 2 বছর মানুষের লাইফ থেকে সরে গেছিল, এটা করোনাকে কেন্দ্র করে সারা পৃথিবী, রাষ্ট্র এবং বাংলা
একটা বিপর্যয় পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। তখন আপনারা কিভাবে সাহায্য করেছিলেন মানুষ? সেই সময় আজকে দেখবে মানুষ সেই দিনগুলোর কথা কিন্তু সহজেই ভুলে গেছে, কিন্তু কি কঠিন এবং কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আমরা যারা আমাদের মতন যারা রাস্তায় ছিল, যারা করোনাকে উপেক্ষা করে ভয় না পেয়ে রাস্তায় ছিল, তারা জানে। বাংলায় যদি বলি, প্রত্যেকটা নার্সিংহোম ভর্তি, প্রত্যেক সরকারি হাসপাতাল ভর্তি, এবং আমাদের ব্যারাকপুরে বিএন বোস হাসপাতাল ছাড়াও একটা ক্যাম্পের মতন করা হয়েছিল, যেখানে করোনা পেশেন্টরা থাকবে। আমাদের যে ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে, সেখানেও করোনা পেশেন্টদের চিকিৎসা এবং থাকার জন্য ব্যবস্থা করা। একটা সময় প্রথম দিকে তো যে করোনা যেই বাড়িতে হবে তার 200 মিটার 500 মিটার দূরে বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হবে, এবং যার রোগটা হয়েছে সে অসুস্থ, ও মানুষ মারা গেছে, হাসপাতালে যাচ্ছে না, নিজের স্বজনকে যখন সৎকার করা হচ্ছে তার পাশে যাচ্ছে না। সেই সময় আমাদের মতন সরকারের মতন, রাজনৈতিক দলের মতন, এবং আমাদের মতন কিছু মানুষ সেই সময় কিন্তু রাস্তায় ছিল। একটা পেশেন্টকে কোথায় দিতে হবে, করোনার যে টিকা, সেই ইনজেকশন, সেই স্লিপ হলো, সেই স্লিপ ঠিক বাড়ি পাচ্ছে কিনা, সেইগুলো দেওয়া, তাদেরকে পৌঁছে দেওয়া, এবং সর্বোপরি আমরা মনে হয় প্রথম, যেদিন আমি প্রথম মাস্ক দেব ব্যারাকপুরে, আমরা যে ওয়ার্ডটায় থাকি, আমি সেই ওয়ার্ডটা হচ্ছে ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড। যেদিনকে মাস্ক দেব সেই দিনকে আমাদের চেয়ারম্যানকে, শ্রী উত্তম দাসকে বলেছিলাম যে থাকতে। ওই দিনই সুকান্ত সদনে একটা প্রোগ্রাম ছিল, তৎকালীন সময় যে এসডিও সাহেব ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এবং এখন সিআইসি নৌসাদ আলম ছিলেন। আমাকে ডাকলো, বলল এই মাস্ক বিতরণ করতে পারবে। কেন আমাদের সরকার থেকে এখনো পর্যন্ত নির্দেশ বলো, আদেশ বলো আসে? পলিটিক্যালি প্রেশার করা হচ্ছিল আপনার উপর? পলিটিক্যালি প্রেশার না, এটা একটা সরকারের একটা কতগুলো নিয়ম বাধ্যবাধকতার মধ্যে থাকে। তো তা আমি বলেছিলাম যে আমরা দেব। আমরা সেই দিন থেকে রাস্তায় ছিলাম। প্রথম আমরাই মাস্ক বাড়ি বাড়ি দেওয়া, প্রথম সাবান দেওয়া বাড়ি বাড়ি, যাতে বারবার হাত ধোয়। প্রথম কিন্তু স্যানিটাইজার এই মানে একটা শ্রেণীর লোকরা হাতে দিত, মানে যারা বড় লোক, এত কম দামের তো ছিল না। করোনাকে কেন্দ্র করে বিভিন্ন ছোট বড় মাঝারি শিল্প থেকে এটাকে বার করলো, সাবান দিয়েছিল। তারপরে গায়ের টেম্পারেচার মাপার জন্য সেই মেশিন নিজে কিনে
পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে সেটা করেছিলাম। তারপরে আমি কিছু লোকের সহযোগিতায় আমাদের সান্ধ্য সমিতি পাঠাগারের নাম দিয়ে আমরা একদিন মনে করলাম যে 5 টাকার রান্নাঘর করব। ওকে। নারায়ণবাবু, শ্যামলবাবুর মতন লোক, মঙ্গল বা কিছু লোক এগিয়ে আসলো। এই কনসেপ্টটা তো রাজ্য সরকারের ছিল, 5 টাকায় খাবার ছিল, পরে আপনারা আগে করেছিলেন। আমরা সেই খাবারটা, আমাদের খাবারটা কিন্তু মানে একটা খাবার দেওয়ার জন্য দেওয়া, কার ছিল না, কে কত ভালো খাবার দিত, আমি ওই বিতর্কে যাব না। আমরা এটা শুরু করেছিলাম এবং এই খাবারটা মানে ওই একটা ডিম আর ভাত নয়, এই খাবারটা একটা ডাল আর ভাত বা একটা সোয়াবিনের তরকারি। আমরা ডেইলি নিয়মিত আমাদের মেনুতে থাকতো মাছ, কোনোদিন ডিম, কোনোদিন মাংস, কোনোদিন চিলি চিকেন, কোনোদিন ফ্রাইড রাইস, কোনোদিন পোলাও, কোনোদিন ইলিশ মাছও ছিল। রাজ চক্রবর্তী আমাদের বিধায়ক বলেছিলেন যে এই ধরনের যেই 5 টাকা রান্নাঘরে এই ধরনের খাবার দেওয়া যায়, এটা আমি চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এবং তার সঙ্গে আম দেওয়া হতো সিজনের খাবারের সাথে, মিষ্টি দেওয়া হতো। 5 টাকাটা ছিল হচ্ছে টোকেন, মিষ্টি দেওয়া হতো। এবং তার জন্য কি সমস্ত টাকাটা আমি বা আমরা দিয়েছি? না। যখন আমরা নামলাম, আমরা যখন শুরু করলাম, তখন বহু মানুষ সাহায্য করত, স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করলো। তখনকার যে আমাদের টিটাগড় থানার আইসি ছিল, আইসি টিটাগড়, ও একদিনের খাবারের পয়সা দিল। তখন বিএন বোসের যে সুপার ছিল সুদীপ ভট্টাচার্য, উনি একদিনের খাবারের পয়সা দিল। আমাদের ব্যারাকপুর পৌরসভার ইঞ্জিনিয়ার কৌশিক রায়, উনি একদিনের খাবারের পয়সা দিল। শ্রীজীবেশ চ্যাটার্জি, উনি একদিনের খাবারের পয়সা দিল। এরমভাবে এবং এলাকার বহু মানুষের তখন মানে ওই 2 বছরে যাদের জন্মদিন হয়েছে, কারো বাবা মার মৃত্যুবার্ষিকী বা মারা গেছেন, তাদের উদ্দেশ্যে একদিনের খাবারের টাকাটা তারা দিল। কেউ চাল দিল, কেউ বিভিন্নভাবে বিভিন্ন সাহায্য করেছে। এবং আমরা খালি 5 টাকা রান্নাঘরে খালি মানুষকে খাবারই দিই না, খাবারের মানই ছিল একটা উচ্চমানের খাবার যেরকম দিয়েছি, তার সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চিফ মিনিস্টার ওয়েলফেয়ার ফান্ডে 89,000 টাকা বিধায়ক রাজ চক্রবর্তীর হাত দিয়ে তুলে দিয়েছে। সুতরাং একটা জিনিস উপলব্ধি করতে পারা যায় যে যদি কোনো ভালো কাজ করো, তার জন্য কোনো অসুবিধা হয়, শুরুটা করতে হবে। আর মানুষকে বুঝতে দিতে হবে যে আমি যে কাজটা করছি, এই কাজটা নিষ্ঠার সাথে করো। যদি এটা মানুষ উপলব্ধি করে, মানুষই তোমাকে সাহায্য করবে, মানুষই তোমাকে হেল্প করবে। স্যার, আপনারা এই যে সমাজসেবামূলক কাজ করছেন, তাতে স্বামী বিবেকানন্দের মতে আপনারা কতটা বিশ্বাসী? শুনুন, যুব সমাজ যদি বলো, যুব সমাজকে যে নূতন পথ দেখায়, তার নাম স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দই বলেছেন, ম্যান মেকিং ভারতবর্ষ, মানুষ তৈরি করো, মানুষ।
স্বামী বিবেকানন্দ হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত পরিক্রম করার পরে উনি এটা উপলব্ধি করতে পেরেছিল যে ভারতবর্ষের মূল সমস্যা দারিদ্রতা নয়, শিক্ষা। আমরা দারিদ্রতার দোয়াই দিই, কিন্তু আসল হচ্ছে শিক্ষা। কিন্তু সেই সময় স্বামী বিবেকানন্দকেও কিন্তু অনেক লাঞ্ছনা বঞ্চনা সমাজ থেকে, সমাজ ব্যবস্থা থেকে হতে হয়েছে। যখন স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ তৈরি করেন, সেখানে সন্ধ্যাবেলা সংকীর্তন এবং বিভিন্ন মানুষের যে একটা জায়গা তৈরি করেন, সেই সময় বহু মানুষ তাকে গালাগালি দিয়েছে, বহু মানুষ তাকে অপমান করেছে, বহু মানুষ তাকে বহু লাঞ্ছনা বঞ্চনা শিকার স্বামী বিবেকানন্দ নিজে হয়েছে। কিন্তু উনি বলে, ওনার বক্তব্য হচ্ছে কর্মই ধর্ম, তুমি কাজ করে যাও, কে কি বলছে। রামকৃষ্ণ পরমহংস দেবী একটা জায়গায় বলেছে যে ওরা লোক না পোক, তুই তোর কাজ করে যা। গিরিশ ঘোষকে বলেছে। স্বামীজিও তাই। এর জন্য স্বামীজিকে, স্বামীজির মৃত্যুর পর, স্বামীজি দেহ রাখার পর ভারতবর্ষের কোনো সংবাদপত্র এটাকে নিউজ করেনি, এবং বেলুড় মঠটা হচ্ছে বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে। এই বালি মিউনিসিপ্যালিটির থেকে ওনার ডেথ সার্টিফিকেট আজ পর্যন্ত দেওয়া হয়নি। কারণটা কি? কোন পলিটিক্যাল ব্যাপারে? কারণ তখন তো পলিটিক্যাল নয়, ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে, একটা কথা আছে আমাদের বাঙাল ভাষায় বলে যে চুন খেয়ে গাল পুড়ছে দই দেখলে ভয় করে। চুন খেয়ে গাল পুড়ছে দই দেখলে ভয় করে। স্বামী বিবেকানন্দকে আমরা বুঝিনি, স্বামী বিবেকানন্দকে আমরা জানিনি। আমরা বুঝতে পারিনি, তাকে বুঝতে চাইনি, স্বামীজির কথাও আমরা বুঝিনি। আজকে যখন আমরা বোঝার চেষ্টা করছি, বা তার যে বার্তা, তার যে বক্তব্য, তার যে মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটাই আর কি। আচ্ছা স্যার, আপনি লাইব্রেরির কথা বলছিলেন, সান্ধ্য সমিতি লাইব্রেরি, যেটাতে আপনারা খুবই ভালোভাবে ইনভলভ আছেন, ওইটার ব্যাপারে যদি কিছু বলেন। লাইব্রেরির ব্যাপারে কিছু বলার নেই। লাইব্রেরিটা আমাদের যে লাইব্রেরি 1942 সালে এই লাইব্রেরিটা, তখন যে স্বদেশী আন্দোলন হচ্ছিল, সেই স্বদেশীদের মধ্যে আমাদের এই সমস্ত ইছাপুর, তখন তো এত ঘর বাড়ি ছিল না, ব্যারাকপুর, পলতা, এই সমস্ত অঞ্চলের যারা মানুষ ছিল স্বদেশী মনোভাবাপন্ন, তারা সন্ধ্যাবেলা একটা জায়গায় জড় হতো। এবং এইগুলো তো সেই সময় নিষিদ্ধ ছিল। তার সামনে একটা বয়স্ক বুড়ি দু একটা কাচের বয়ম রাখা, টিক টিক করে একটা ল্যাম্পও জ্বলত। আর সন্ধ্যাবেলা ওই সান্ধ্যকালীন আড্ডা হতো। এর জন্যই ওটার নাম হচ্ছে সান্ধ্য সমিতি পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরি
পরবর্তী সময় এখানে পটল মুনি বলে একজন বৃদ্ধা ওই লাইব্রেরির টাকা মানে জায়গাটা দান করে। পরবর্তী সময় লাইব্রেরির কিছু লোক তৎকালীনকার সময় যারা ছিলেন তারা আবার কিছুটা জমি কিনে ওই লাইব্রেরিটা চলছিল খেলাধুলা বিভিন্নভাবে, একদিকে লাইব্রেরি, একদিকে ব্যায়ামাগার, একদিকে খেলাধুলা, এইগুলো চলছিল। চলার পরে একটা সময় দেখা যায় প্রায় 10 বছর 15 বছর লাইব্রেরি একবারেই বন্ধ হয়ে যায়। তার কারেন্ট, বিদ্যুৎ ব্যবস্থা সরকারিভাবে কেটে দেয়, পয়সা দেওয়ার লোক ছিল না। লাইট, তারপরে ট্যাক্স বাকি এবং 1962 সালে 1962-তে ওই লাইব্রেরির যে রেজিস্ট্রেশন করেছিল, জন্য আবেদন করেছিল, তারপরে আর রিনিউ করেনি। এবার একটা সময় তো ভাটা পড়ে, সেই ভাটা চাপে ওটা একটা ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছিল। এটা উইয়ের ঢিপি, একটা কচু বাগান, কিছুই ছিল না তার মানে ওখানে। ওই জায়গাটা শেষ। 2019-এর লাস্টের দিকে আমাদের এক এলাকার কিছু মানুষের সহযোগিতায় ওই লাইব্রেরির আবার নতুন করে, আমি বলবো, প্রাণ প্রতিষ্ঠা হয়। তার মানে নতুন করে আবার চালু হয়। চালু হয় মানে আমরা ওইখানে সংস্কার করি, ঘরটার সমস্তটাই করতে হয়েছে। তবে ইলেকট্রিক বিল দেওয়া, ইলেকট্রিক লাইন চালু করা, ট্যাক্সের বিল দেওয়া, ট্যাক্সের লাইন চালু করা, এইগুলো সব করে আমার উপলব্ধি হয়েছে যে আজকের দিনে খালি লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ থেকে হবে না। তাই ওইখানে যুব কম্পিউটার হয়, এমনি কম্পিউটার শেখানো হয় বাচ্চাদের, ছেলে মেয়েদের। তারপরে এডুকেশনাল হাব, যেটা হচ্ছে একটা ছেলে বা মেয়ের আজকে সারাদিন সকাল থেকে রাত অবধি দৌড়ে স্কুল থেকে ইংলিশ পড়তে যাবে, ইংলিশ পড়তে গিয়ে হিন্দি, হিন্দির থেকে বাংলা, বাংলার থেকে ভূগোল, এরকম বিভিন্ন টিচারের কাছে দৌড়ে দৌড়ে যেতে হবে। তাই আমার একটা চিন্তা ছিল যে একই ছাতার নিচে টিচাররা আসবে, ছাত্রছাত্রীরা তাদের জায়গায় থাকবে। দিস ইজ এডুকেশনাল হাব, অলরেডি স্টার্ট। এটা স্টার্ট করা হয়। এডুকেশনাল সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন অভিজ্ঞ টিচাররা পড়ান, কম পয়সা নেওয়া হয়। তারপরে এই যে যুব কম্পিউটার, এটাও আছে, এটাও খুব কম পয়সায় শেখানো হয়। বাইরের থেকে অনেকই কম, 150 টাকায় মাত্র কম্পিউটার, মাসে 150 টাকায় কম্পিউটার শেখানো হয়। কেন? আমাদের এটা তো বিজনেস পার্ট নয়। যুব কম্পিউটার সরকার কনসেপ্ট নিয়েছে যে একটা বিভিন্ন বেকার ছেলেরা, শিক্ষিত বেকার ছেলেদেরকে এটা এজেন্সি হিসেবে দেওয়া হবে এবং তারা কিছু পয়সা পাবে এবং ছেলেমেয়েরা কম পয়সায় শিখতে পারবে। সুতরাং পার্ট অফ বিজনেস। আর আমাদের হচ্ছে এটা হচ্ছে ভলেন্টিয়ারি সার্ভিস। যারা সদস্য, যারা মেম্বার, তারা সবাই ভলেন্টিয়ারি সার্ভিস। সুতরাং এইভাবে চলছে। এখনকার দিনে অনেক এনজিও নিয়ে স্ক্যাম বেরোচ্ছে, মানে এনজিওতে বিজনেসম্যানরা বা সাধারণ মানুষ যে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো সাধারণ মানুষের কাজে না লেগে অন্যভাবে কাজে লাগানো হচ্ছে। সেই এনজিও স্ক্যামগুলো নিয়ে আপনি কি বলতে চান? এনজিও কথাটার অর্থ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন।
ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট যখন একটা কনসেপ্ট নেয় ভালো চিন্তা করে, তাই তো, কিন্তু সেটাকে আমরা কিভাবে ব্যবহার করছি তার উপর নির্ভর করে। এনজিও তোমাকে সেবা করার জন্য, মানুষের কাজ করার জন্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোকে দেওয়া হচ্ছে। সেটাকে কে ফ্রড করছে, কে অন্যায় করছে, আমি সেই বিতর্কে যাব না। আমি যদি মনে একটা জিনিস তোমরা ভাববে যে একটা চাকু, খুব সহজভাবে এই চাকুটা দিয়ে একটা মানুষকে খুন করা যায়, আবার ওই চাকুটা দিয়েই একটা মানুষকে বাঁচানো যায় ওটি করে, অপারেশন করে। ওই চাকুটা দিয়েই একটা রুগীকে ফল কেটে খাওয়ানো যায়। তাহলে যে যেভাবে ইউজ করবে, যে যেভাবে ইউজ করবে, তাহলে এই যে মাদার টেরেসার যে এত সংগঠন আছে, প্রচুর কাজ করছে, সেটাকে তুমি খারাপ বলবে? হ্যাঁ, এনজিও। এবং বড় বড় বাংলায় এবং ভারতবর্ষে তোমাদের একটা ইতিহাস জানা আছে বা জানবে যে এক সময় যখন রেল ধর্মঘট করেছিল, রেলের শ্রমিকরা, রেলের কর্মচারীরা, সেই সময় ভারত সেবাশ্রম থেকে তাদের যারা ভলেন্টিয়ার, সেই সময় রেলের কর্মচারীদের কাজটা তারা করেছে, তারাও একটা এনজিও। তা সুতরাং এটা যারা বলছে বলে, খালি একটা জিনিস ভাবতে হবে যে ভালো দিকটা ভেবেই তোমাকে এগোতে হবে। প্রত্যেকটা মানুষের সেই চিন্তাধারাটাই মানুষের মধ্যে আসুক বা থাকুক বা করা হোক, এটাকেই মেনে চলতে হবে। কিন্তু আমি যদি মনে করি যে এটাকে দিয়ে খারাপ কাজ হবে, তাই তো কোনো কাজই হবে না। কাজ যে করবে ভুল করবে। আমার মা রান্না করেন, আমার ওয়াইফ রান্না করেন, তা কোনোদিন রান্নায় কোনোদিন নুন বেশি হতে পারে, কম হতে পারে, ঝাল বেশি হতে পারে, কম হতে পারে, তা ওরা করে দেখেই তো হয়। আর যে করে না তার হবে না, এটাই কথা আর কি। সেটাই স্যার। আচ্ছা স্যার, এখনকার যুব সমাজকে আপনি কি বার্তা দেবেন? কেমন ভাবে এগিয়ে আসা উচিত যুব সমাজকে সমাজসেবামূলক কাজে? ব্যাপারটা হচ্ছে আমাদের একটা খুব ভালো দিক হয়েছে, আমরা যখন কোনো কিছুতে পেরে উঠি না, তখন দায় দিই কাদের? সমাজের। দায় দিই কাদের? ছাত্রদের। দায় দিই কাদের? যুবকদের। কিন্তু তাদের প্রতি আমাদের একটা দায় দায়িত্ব কর্তব্য আছে। আমরা যারা যুবক থেকে পেরিয়ে যাচ্ছি বা আমাদের যারা সিনিয়র, তাদেরও সমাজের প্রতি দায় দায়িত্ব আছে। সেই নিজের দায় দায়িত্বটাকে যারা পালন করছে না, তারা যুব সমাজকে দায়ী করছে, তারাই যুব সমাজকে দায়ী করছে। আজকে বলো তো, এখনকার ছেলেমেয়েরা চাইনিজ শেখার কাকে বলে জানে? এখনকার ছেলেমেয়েরা চোর পুলিশ খেলে? এখনকার ছেলেমেয়েরা দাবা খেলে? খুব কম। এখনকার ছেলেমেয়েরা গাদি কাকে বলে, কবাডি কাকে বলে, চারা কাকে বলে, ডাংগুটি কাকে বলে জানেন?
এখনকার ছেলে মেয়েরা ন্যাড়া পোড়া কাকে বলে জানে না, একদম ঝুলন যাত্রা কাকে বলে জানে না। এইগুলো যেরকম তখনকার দিনে একটা দিক ছিল আমাদের, বলতো যখন আমরা ওই ইটের টুকরো দিয়ে বিভিন্ন খেলাগুলো খেলতাম, তখন আমাদেরকে এই খেলাটাকে বন্ধ করার জন্য আমাদের ঠাকুমারা দাদুরা বলতেন যে এইগুলো খারাপ খেলা, এগুলো খেলবে না। তখন একটা বলতো কথা যে ইটা গুটগুট বাড়ি ছাড়া, করি গুটগুট লক্ষ্মী ছাড়া। করি মানে তখনকার দিনে ছিল পয়সা, আর ইটা মানে ওই যে সমস্ত পাথর দিয়ে খেলতাম। কিন্তু তার মধ্যে একটা প্রাণ ছিল। এখন খেলার মাঠে যাওয়ার সময় নেই বা মাঠ নেই। ব্রতচারী কাকে বলে, স্কাউট কাকে বলে, বিভিন্ন খেলার নাম জানে না, তারই কারণ। কিন্তু যুব সমাজকে দায়ী করলে হবে না, যুবকরাই পারে যে কোনো জিনিসের। আজকে যদি বলো ক্ষুদিরাম যুবক ছিল দেখেই, বিপ্লবী ক্ষুদিরাম সমস্ত কিছুকে ভুলে খালি দেশের জন্য, রাষ্ট্রের জন্য নিজে হাসতে হাসতে গলায় দড়ি দিয়েছে। আর আজকের সমাজের মানুষের কাছে যদি বলা যায়, তারা একটা কোডই করে ফেলেছে যে আমি ক্ষুদিরাম হব না। তার মানে একটা শ্রেণীর মানুষ, তাদের মধ্যে, যুব সমাজের মধ্যে একটা খুব কৌশলগতভাবে বা বিভিন্নভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যেটা করেছিল বার খেয়ে করেছিল, তাই এরা বলে বার খেয়ে ক্ষুদিরাম হব না। কিন্তু যে কোনো জিনিস যখন বার্তা, স্বামীজি যুবক ছিল দেখেই, স্বামীজি এই জায়গায় আমাদের চিকাগো শহর থেকে শুরু করে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষের কাছে একটা বার্তা দিতে পেরেছে। যে কোনো মানুষেরই, তুমি যদি দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস, তুমি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবাইকেই দেখবে যে তার গোল্ডেন পিরিয়ডটা, গোল্ডেন সময়টা, সর্বশ্রেষ্ঠ সময়টা, সেটা হচ্ছে যুবক বয়স। একদম এটাই আর কি। ওকে, আচ্ছা স্যার, ফিউচারে আর কি কি প্ল্যান আছে আপনাদের? কিভাবে মানুষের পাশে দাঁড়াতে চান, আরো কি কি করতে চান সমাজসেবামূলক কাজে? নোটিস করে হয় না, সময় বলে দেয় যে তুমি কোন পথে চলবে। সময় বলে দেবে। আমরা আমাদের বাংলায় আয়লা হলো, আমফান হলো বা করোনা হলো, এটা তো বলে দিয়েছিল না যে বা যারা রাস্তায় ছিল, করেছে এই যে করোনা, আমফান, সমস্ত ইলেকট্রিক থেকে, তার থেকে লাইট, ইলেকট্রিক পোস্ট সব পড়ে ভেঙে চুরে চুরমার। অনেক দিন ধরে মানে লাইট নেই, জল নেই, অনেক বাড়ি ঘর ভেঙে চুরমার, প্রচুর ক্ষতি হয়েছে। বিশেষ করে সাউথ 24 পরগনা বা আমাদের যে উত্তর 24 পরগনার যে সমস্ত পার্টগুলো কাছে বলো, হিঙ্গলগঞ্জ বলো, সুন্দরবন বলো, সন্দেশখালী বলো, বা আরো বিভিন্ন জায়গায় বিশাল ক্ষতি হয়েছে।
এর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। একদম। এর জন্য কি আমরা প্রস্তুত ছিলাম না। সুতরাং সময় বলে দেবে তোমার করণীয় কি। আগামী দিন ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রার্থনা করব, প্রেয়ার করব যে জানো ওই দিনগুলো মানুষের কাছে আর না আসে। দেখলে টর্নেডো 4 মিনিটের জন্য একটা এলাকা, একটা অঞ্চলকে ধ্বংস করে দিয়ে বেরিয়ে গেল, মানুষ নিঃস্ব হয়ে গেল। একদম। এটা তো বলে আসে না। সুতরাং সময় বলে দেবে যে তোমার এর পরের কাজটা কি। এটা শিডিউল করে হবে না। মানুষের প্রয়োজনের ভিত্তিতে, মানুষের সময়ের পরিস্থিতি সময় তোমাকে বলে দেবে তোমার করণীয় কি। থ্যাংক ইউ সো মাচ স্যার, পডকাস্টওয়ালা পরিবারে আপনার এত মূল্যবান টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার স্যার পডকাস্টওয়ালা পরিবারে এসে কেমন লাগলো? খুব সুন্দর। আমরা এটাকে খুব ভালোভাবে চালাও, ভালোভাবে মানুষের কাছে পৌঁছাও, এটাই আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ স্যার। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এরকম ধরনের ভিডিও যদি বেশি দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো আজকের মতন বাই বাই।